কি হয়েছে তোমার? কাঁদছো কেন? আইমে কি হয়েছে বলো আমাকে। অহনাও ব্যস্ত হয়ে গেল তার ভাবির কান্নার কারণ জানতে। ভাবি কি হয়েছে, কাঁদছো কেন? আনায়ার মন মুহূর্তের মাঝেই ভালো হয়ে গেল। এই যে দুই ভাই বোন ঝগড়া থামিয়ে ওর কান্নার কারণ জানতে চাইছে, এটা ওর অনেক ভালো লাগলো। একটা মেয়ে নিজের পরিবার ছেড়ে যাদের কাছে আসে তাদের এতটা ভালোবাসা পেলে কারি বা খারাপ লাগতে পারে। ওর মন খারাপেরা মুহূর্তেই উধাও হয়ে গেল। আনায়ার নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। আনায়া চোখের পানি মুছে মিষ্টি হেসে বলল, আরে বলো না, চোখে কি যেন পড়েছে, তাই তো হঠাৎ করে পানি চলে এলো। তোমরা এত চিন্তিত হয়েও না তো। অর্ণব শান্ত হলো এতক্ষণে। তার এত সাধনার বউ, সে বউয়ের চোখে পানি, সেটা কি আদৌ সহ্য করা যায়? অর্ণব পুনরায় জিজ্ঞেস করল, সত্যি তো? হ্যাঁ। অহনা আর আনায়া পুনরায় গল্প জুড়ে দিল। অর্ণব সোফায় বসে এক দৃষ্টিতে তার সদ্য বিয়ে করা বউয়ের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটাকে ও যতই দেখুক তবুও মন চায় আরেকটু দেখতে। ওর এই তৃষ্ণা যেন এ জন্মে মিটবার নয়। অর্ণবের মাঝে মাঝে খুব ইচ্ছে করে সকল কাজ বাদ দিয়ে চোখের সামনে ওর প্রিয়সীকে বসিয়ে রেখে সারাদিন তাকে দেখতে। যদিও সেটা সম্ভব নয়, তবুও মাঝে মাঝে অবাস্তব চিন্তা করতে ভালো লাগে। তাকে দেখতে ভালো লাগে, তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতে ভালো লাগে, তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। এই ভালো লাগার যেন শেষ নেই। অর্ণব ওর জীবনের শেষ দিন পর্যন্ত এই রমণীকে ভালোবেসে যেতে চায়। নিজ থেকে ওদের ডাকছে। আনায়াদের যাওয়ার সময় হয়ে গেছে। অহনা যাওয়ার সময় আনায়াকে জড়িয়ে ধরে বলল, তোমাকে খুব মিস করবো ভাবি। তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে এসো, দুজনে মিলে অনেক অনেক গল্প করবো, আড্ডা দিব। ভাইয়াকে নিব না? পাশ থেকে অর্ণব বলে উঠল, আমার বউয়ের সাথে গল্প করবে আর আমাকেই নেবে না? বাহ, কি সুন্দর কথা। এই না হলে আমার শাকচুন্নি বোন। অহনা অর্ণবকে ভেঙচি কাটল। অহনার এমন বাচ্চামুখ কথায় আনায়া শব্দ করে হেসে দিল। অহনার গাল টেনে আদর করে বলল, আমিও তোমায় অনেক মিস করবো আমার মিষ্টি ননদিনী। আর হ্যাঁ, আমরা তোমার ভাইয়াকে মোটেও আমাদের আড্ডায় নিব না। বলে দুজনে হেসে উঠল। অর্ণব মুগ্ধ চোখে তাকিয়ে প্রিয়সীর হাসি দেখছে। বুকে হাত দিয়ে বিড় করে বলে উঠল, হায় হায়, মর যাওয়া। সকালের স্নিগ্ধ আলোয় আলোকিত আনায়ার ঘর। বেচারি ঘুমে বিভোর। নীলিমা আনায়াকে ডেকে ওর এত স্বাদের ঘুমটা ভেঙে দিল। আনায়ার বিরক্তির শেষ নেই। বিয়ের শপিং করতে যাবে ভালো কথা, তাই বলে এত তাড়াতাড়ি ওর এত সুন্দর ঘুমটা ভাঙিয়ে দেবে? নীলিমা বলে উঠল, ঘড়িতে তাকিয়ে দেখো কয়টা বাজে। আনায়া তাকিয়ে দেখলো 10টা বেজে 6 মিনিট। ও আর কোনো কথা বলল না, উঠে ফ্রেশ হতে চলে গেল। আনায়াদের পরিবার আর অর্ণবদের পরিবারের সকল মেয়েরা মিলে শপিংয়ে এসেছে। যার যেটা পছন্দ সে সেটা কিনছে। আনায়া এখনও তেমন কিছুই কেনেনি। ওর কিছুই পছন্দ হচ্ছে না। অহনা কিছুক্ষণ পরপর এটা ওটা দেখিয়ে বলছে, ভাবি দেখো, সুন্দর না? আনায়া কি নেবে কিছুই বুঝতে পারছে না। নীলিমা বলেছিল, আরা চলো তোমার বিয়ের শপিং এর জন্য শাড়ি বা লেহেঙ্গা দেখি। সাথে সাথে অহনা এক প্রকার চিল্লিয়ে বলে উঠল, না ভাবি, শপিং করা যাবে না, মানা আছে। নীলিমা ভ্রুকুসকে জিজ্ঞেস করল, কেন? ভাইয়া বলেছে ও নিজের পছন্দে ভাবির জন্য সব কিছু কিনবে। ভাইয়া মিটিং শেষ হলেই চলে আসবে, সে এসে তার বইয়ের জন্য নিজেই দেখে নেবে। মিহি পাশ থেকে বলে উঠল, ওহো, কি কারিং হ্যান্ড রোমান্টিক আমার জিজু। নীলিমা আফসোসের সুরে বলল, সে আর বলতে, ননদিনী আমার খুব কপাল করে অর্ণবকে পেয়েছে। আমার জনকে দেখো, বউ শপিং এ এসেছে, তার সাথে আসবে, পছন্দ করে এটা ওটা কিনে দিবে। তা না, সে অফিসে মিটিং এ ব্যস্ত। আনায়া বিড় করে বলল। কপাল না ছাই। কিছুক্ষণের মাঝে অর্ণব উপস্থিত হলো। এসেই আনায়ার হাত ধরে ওকে টেনে নিয়ে যাচ্ছে। অর্ণব শাড়ির দোকানে নিয়ে এসে আনায়াকে বসিয়ে দিয়েছে। নিচে দাঁড়িয়ে থেকে দোকানদারকে একের পর এক শাড়ি নামাতে বলছে। আনায়া বসে বসে অর্ণবের পাগলামো দেখছে, কিছু বলছে না। ও দেখতে চায় লোকটা কতটা পাগলামো করতে পারে। অর্ণব থামাথামির নাম নিচ্ছে না।
ওর মনোভাব দেখে মনে হচ্ছে ও আজকে পুরো দোকান কিনে নিয়ে যাবে। অহনা, মিহি, নীলিমা আর জিয়া মিলে দেখতে এসেছে ওরা কি করছে। এসে অর্ণবের এমন কাণ্ড দেখে সবাই হতবাক। ওদের সবার মনে এক প্রশ্ন, এতগুলো শাড়ি দিয়ে কি করবে? নীলিমা তো মুখ ফসকে বলেই ফেলল, ভাই অরব, এতগুলো শাড়ি দিয়ে কি করবে? শাড়ির দোকান দিবে নাকি? সেটা কোনো হবে ভাবি? তাহলে এতগুলো শাড়ি দিয়ে কি করবে ভাই? আমার বউ পরবে কেন? এক এক দিন এক এক শাড়ি পরে আমার সামনে দিয়ে ঘুরঘুর করবে, আর আমি নয়ন ভরে তাকে দেখব। আনায়া পাশ থেকে বলে উঠল, আপনি এসব পাগলামো বন্ধ করবেন নাকি চলে যাব আমি? অর্ণব বলল, কোথায় যাবে? এখনো তো বিয়ের কোনো কেনাকাটাই হলো না। কত কিছু কেনা বাকি আছে, কত কিছু কিনতে হয়। এখনই যাবো বললে চলবে? শাড়ি, অর্নামেন্টস, মেকআপ, কত কি। এতগুলো শাড়ি একসাথে কোন পাগলে কিনে ভাবি তুমি সেটা আমাকে বলো তো। নীলিমা, মিহি, অহনা, জিয়া চারজন মিলে অর্ণবকে বোঝালো, কিন্তু ফলাফল শূন্য। ও ওর কথায় নড়চড় করবে না, ও সবগুলো শাড়িই দিবে। ওর বউ প্রতিদিন শাড়ি পরে সারা বাড়িময় ঘুরঘুর করবে, ও সেটা মুগ্ধ চোখে তাকিয়ে দেখবে। ওর সাথে কথায় পেরে উঠতে পারল না কেউ। ওরা চারজন হতাশ হয়ে বসে পড়ল। একে বোঝানো ওদের কর্ম নয়। ওরা সবাই নিজেদের জন্য পছন্দ মতো শাড়ি নিল। কেনাকাটা করতে করতে দুপুর হয়ে গেল। সবাই রেস্টুরেন্টে যেয়ে দুপুরের খাবার খেয়ে নিল। এখনও অনেক কিছু কেনা বাকি। খাওয়া শেষে সবাই পুনরায় লেগে পড়ল শপিং করতে। মেয়ে মানুষের শপিং বলে কথা, শুরু হলে শেষ হওয়ার নামই যেন নেয় না। অর্ণব দেখে দেখে নিজের পছন্দে তার বউয়ের জন্য প্রতিটি জিনিস নিয়েছে। ওকে কেউ কোনো রকম বাধা দিচ্ছে না। আনায়া পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসভ্য লোকটার পাগলামো দেখছে। অর্ণব এত বেছে বেছে নিচ্ছে, মেয়েরাও হয়তো এত বাজে না। ওর কথা, ওর বউয়ের জন্য বেস্টটাই চাই। আনায়ার নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে। সত্যি খুব ভাগ্য করে এমন একজনকে পেয়েছে ও। ওদের কেনাকাটা শেষ হতে হতে রাত হয়ে গেল। সবাই রাতের খাবার রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় ফিরল। অর্ণব নিজে এসে আনায়াদের বাসায় নামিয়ে দিয়ে গেছে। এখনও অনেক কিছু কেনা বাকি আছে, সেগুলো অন্য একদিন কিনে নেবে। আজকে সবাই খুবই ক্লান্ত। আনায়া এসে কাপড় নিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। এখন শাওয়ার না নিলেই নয়। শাওয়ার শেষে রিফ্রেশিং মুড়ে বের হলো। টাওয়ালটা ব্যালকনিতে শুকাতে দিয়ে এসে বিছানায় বসলো। পা আর চলছে না, ফোনটা হাতে নিল। হঠাৎ মনে পড়লো অর্ণবের কথা। ছেলেটা ওদের নামিয়ে দিয়ে বাসায় গেল, সাবধানে পৌঁছে গেছে কিনা কে জানে। আনায়া অর্ণবের নাম্বার ডায়াল করল, সাথে সাথে রিসিভ হলো। আনায়া সালাম দিয়ে জিজ্ঞেস করল, আপনি বাসায় ঠিকমতো পৌঁছেছেন? অর্ণব বাসায় এসেছে মিনিট 5 হবে। প্রেয়সীর ফোন পেয়ে ওর ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটে উঠল। এই যে প্রেয়সী ওর খেয়াল রাখছে, ও বাসায় ঠিকমতো পৌঁছেছে কিনা এটা জানতে চাইছে। বিষয়টা ভাবতেই ওর ভালো লাগছে। প্রিয় মানুষের কেয়ার পেতে কার না ভালো লাগে। হ্যাঁ, কখন পৌঁছালেন বাসায়? এই তো 5 মিনিট হবে। ও আচ্ছা। অর্ণব সন্দিহান কণ্ঠে বলল, কি ব্যাপার বলো তো, আজকে এত খোঁজ নিচ্ছ যে? আনায়া থতমত খেয়ে গেল। ও তো এমনি খোঁজ নিচ্ছিল, মানুষটার জন্য চিন্তা হচ্ছিল তাই আর কি। এছাড়া আর কি হবে? অর্ণবের কথার মানে আনায়া বুঝতে না পেরে জিজ্ঞেস করল, মানে? এই যে আমি বাসায় পৌঁছেছি কিনা, কখন পৌঁছালাম, এগুলো যে জিজ্ঞেস করছো, এই যে আমার খেয়াল রাখছো, প্রেমে টেমে পড়ে গেলে নাকি মেয়ে? পড়লে বলে দাও, আমি কিন্তু মাইন্ড করবো না। আমার মন আবার খুব বড়, আর তুমি আমার একমাত্র বউ। তুমি প্রেমে পড়লে সমস্যা নেই। যদি বলি প্রেমে পড়েছি? যদির কোনো ভিত্তি নাই। আমি আপনার প্রেমে পড়তেই পারি। আফটার অল আমার জামাই এত সুদর্শন বলে কথা, প্রেমে না পড়লে হয়? আনার এমন উত্তরে অর্ণব হেসে দিল। বউ তার চালাক হয়ে গেছে। কি সুন্দর ঘুরিয়ে উত্তর দিল। বুঝতে হবে অর্ণব শিকদারের বউ বলে কথা, চালাক না হলে হয়? আনায়া কথা বাড়ালো না, ওর খুব ঘুম পাচ্ছে। সারাদিনের ক্লান্তিতে ঘুমে ঢলছে আনায়া। অর্ণবকে বলে কল কেটে দিল, ফোনটা পাশে রেখে ঘুমিয়ে গেল। কিছুক্ষণের মাঝেই গভীর ঘুমে মগ্ন হয়ে গেল। সময় কারোর জন্য অপেক্ষা করে না। দিন গুনতে গুনতে আনায়াদের বিয়ের দিন ঘনিয়ে আসে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। আনায়াদের বাড়িতে এখনই অনেক আত্মীয় এসে পড়েছে। ওর খালামণিরা চলে এসেছে।
আনায়া বিকেলে বসে তাদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে ওর ফোনে কল এলো। আনায়া তাকে দেখলো অহনার ভিডিও কল দিয়েছে। আনায়া এক পাশে চলে এলো। অহনার সাথে এতদিনে ওর অনেক ভালো বন্ডিং হয়ে গেছে। এখন প্রায় মাঝে মাঝেই আনায়া অহনার সাথে ভিডিও কলে কথা বলে। মাঝে মাঝে অহনা বোকা বোকা কথা বলে, আনায়া তখন খিলখিল করে হাসে। আনায়ার হাসি দেখে অহনা গাল ফোলায়। আনায়া কিউট করে সরি বলে, অহনা তাতে গলে যায়। অহনার বোকা বোকা কথা ননস্টপ বক বক আনায়া খুব মন দিয়ে শোনে। দুজনকে দেখে মনে হবে বান্ধবী। এদের যে কয়েকদিন আগে পরিচয় হয়েছে বোঝাই যায় না। আনায়া অহনার সাথে কথা বলছে, অহনা বক বক করে চলেছে, আনায়া সেটা মন দিয়ে শুনছে। অহনা আনায়ার সাথে কথা বলতে বলতে নিজের রুম থেকে বেরিয়ে এলো। আনায়া অহনাকে কিছু জিজ্ঞেস করতে চাইছে কিন্তু পারছে না। অবশেষে জিজ্ঞেস করেই বসল। তোমার ভাইয়া কি বাসায় আছে? অহনা আনায়ার জিজ্ঞেস করার ধরনে হেসে দিল। বেচারি নিজের বরের কথা জিজ্ঞেস করতেও লজ্জা পাচ্ছে, ভাবা যায়। না, ভাইয়া বাসায় নেই। সেই সকালে বেরিয়েছে, বলে গেছে পার্টি অফিসে কিছু কাজ আছে। আনায়া মন খারাপ করে বলল। ও আচ্ছা। অহনা আনায়ার মন ভালো করতে খুব উত্তেজনা নিয়ে বলল, জানো ভাবি, আজকে সকালে আমাদের বাসায় আমার ফুপিরা এসেছে। দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। অহনা সিঁড়ি দিয়ে নামছে আর কথা বলছে। অহনাদের সিঁড়ি বরাবর ওদের দরজা। আনায়া লক্ষ্য করল দরজা দিয়ে অর্ণব প্রবেশ করছে। বেচারার অবস্থা নাজেহাল, ঘেপে নিয়ে একাকার অবস্থা। গায়ের সাথে পাঞ্জাবি ঠিকঠাক নেই, কেমন এলোমেলো ভাব। হঠাৎ আনায়া থমকে গেল। অর্ণবকে দৌড়ে এসে কোনো রমণী জড়িয়ে ধরল। অর্ণবকে জড়িয়ে ধরে আছে এক রমণী। আনায়া নিষ্পলক চোখে সেদিকে তাকিয়ে আছে। ওর কোনো রিয়াকশন নেই। অর্ণব বিস্মিত, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কোথা থেকে কি হলো কিছুই বুঝে উঠতে পারল না। অর্ণব পার্টি অফিসের কাজ শেষ করে সবেমাত্র বাসায় ঢুকেছে। আজকে অনেক খাটাখাটুনি গেছে ওর ওপর দিয়ে, ঘেমে নিয়ে একাকার অবস্থা। অর্ণব মনে মনে ভাবতে ভাবতে আসছিল ঘরে ঢুকে সোজা শাওয়ারে ঢুকবে। এই ঘামে ভেজা শরীরে আর থাকা যাচ্ছে না, তাই বাড়িতে ঢুকে কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে হাঁটছিল। হঠাৎ করে কেউ এসে জড়িয়ে ধরবে এটা ওর ভাবনাই ছিল না। যখন বিষয়টা বুঝতে পারল সাথে সাথে মেয়েটিকে ছিটকে নিজের থেকে সরিয়ে দিল। অর্ণব জোরে ধমক দিয়ে বলে উঠল, লাবণ্য, এগুলো কোন ধরনের অসভ্যতা? বড় ভাই হই আমি তোর। বড় ভাইদের সাথে এসব কীরকম আচরণ? জানিস এগুলো আমার একদম অপছন্দ। গায়ে পড়তে হলে অন্য কারো গায়ে পড়, আমার না। এরপর আর কখনো এমন করলে মুখে বলবো না, একদম হাত চালাবো, মনে থাকে যেন। অর্ণব সোজা সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলো। অহনাকে দেখতেই থেমে ওকে বলল, লাবণ্যকে বলে দিব যেন আমার আশেপাশে আর না আসে। ওকে আমার আশেপাশে দেখলে কিন্তু খবর আছে। অহনা মাথা নেড়ে সায় জানালো। অর্ণব গট গট পায়ে ঘরে চলে গেল। অহনা অর্ণবের যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। এ আর নতুন কি? লাবণ্য অহনার ফুপুর একমাত্র মেয়ে। যখনই বাসায় আসবে অর্ণবের আশেপাশে ঘুরঘুর করবে। অর্ণবকে এত কিছু বলে, এত অপমান কটু কথা শোনায়, তবুও মেয়েটার লাজ লজ্জা হয় না। সেই অর্ণবের পিছু পিছুই ঘুরবে। অহনার এমন ধরনের মেয়ে একটুও পছন্দ না, তাই তো লাবণ্যর সাথে ওর একটু বনিবনা হয় না। অহনার এতক্ষণে ভিডিও কলে থাকা আনায়ার কথা মনে পড়ল। সাথে সাথে ফোনের দিকে নজর দিতেই দেখল আনায়া কল কেটে দিয়েছে অনেক আগেই। অহনা মনে মনে ভাবল, ভাবি কি ভাইয়াকে লাবণ্য আপু জড়িয়ে ধরেছে এটা দেখে কল কেটে দিল? ভাবি কি রাগ করেছে? স্বাভাবিক, নিজের বরকে অন্য কেউ জড়িয়ে ধরলে রাগ করারই কথা। অহনা পুনরায় আনায়াকে কল দিল। আনায়া থ মেরে বসে আছে। অর্ণবকে একটা মেয়ে জড়িয়ে ধরেছে, বিষয়টা ও মেনে নিতে পারছে না। ওর চোখের সামনে বারবার একই দৃশ্য ভেসে উঠছে। আনায়া কল ডিসকানেক্ট করার পর থেকে এভাবেই একই ভঙ্গিতে বসে আছে। ওর হাতে থাকা ফোন পুনরায় বেজে উঠল। আনায়া তাকিয়ে দেখল অহনা ফোন দিচ্ছে। আনায়া বড় করে শ্বাস নিয়ে নিজেকে সামনে নিল, মুখে মিথ্যে হাসি ফুটিয়ে তুলল। ফোন রিসিভ করতেই অপর পাশ থেকে অহনা হুড়মুড় করে বলা শুরু করলো, ভাবি, তুমি কি রাগ করেছো? কল কেটে দিলে যে? কি হলো, কিছু বলছো না কেন? অহনার এই পাগলামোগুলো আনায়ার খুব পছন্দ। এই যে ও একটু রাগ করলে মেয়েটা ওকে নিয়ে চিন্তিত হয়, এটা দেখলে ওর খুব ভালো লাগে। এখন ওর মনে যে কী চলছে সেটা ও অহনাকে জানাতে চায় না,
তাই হাসি মুখে বলল, না, রাগ করিনি। রাগ করবো কেন বলো? একটু কাজ ছিল তাই কল কেটে দিয়েছি। আমি এখন একটু বিজি আছি। আমি তোমার সাথে পরে কথা বলবো, ওকে? অহনা সম্মতি দিতেই আনায়া কল কেটে দিল। এতক্ষণ দূর থেকে নীলিমা আনায়াকে লক্ষ্য করছিল। আনায়া সেখান থেকে উঠে যেতে নিল। নীলিমা ওকে যেতে দেখে প্রশ্ন করল, এ কি আনায়া, কোথায় যাচ্ছ? আড্ডা দিবে না? ভাবি, আমার না মাথাটা ধরেছে, ভালো লাগছে না। আমি আমার ঘরে গেলাম, তোমরা গল্প করো। মাঝে মিহি বলে উঠল, মাথা ব্যথা নাকি? জিজুর সাথে প্রেম আলাপ করবে সেটা আমরা জানি, তাই শাক দিয়ে মাছ থেকে লাভ নেই। আনেয়া মিহির দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করল। পাশ থেকে আনেয়ার কাজিন প্রিয়া বলে উঠল, আপু বসো না, আমাদের সাথে অনেক দিন হলো আড্ডা দেই না, আজকে একটু আড্ডা দিব। অন্য সময় দেবো রে বনু, এখন সত্যি মাথা ব্যথা করছে। নীলিমা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, আনায়া চা খাবে? চা করে দিব। চা খেলে মাথা ব্যথা কমবে। না ভাবি, এখন চা খাবো না। এখন একটু ঘুমোবো আমি। কেউ যেন আমায় না ডাকে, ওকে? আনেয়া নিজের রুমে চলে গেল। ওর কিছুই ভালো লাগছে না। বারবার ওর চোখের সামনে সেই দৃশ্যই ভেসে উঠছে। একটা মেয়ে ওর জামাইকে জড়িয়ে ধরেছে। ও সেটা কিছুতেই মাথা থেকে সরাতে পারছে না। আনায়া ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে ঘুম দেবে। এখন ঘুম হচ্ছে ওর কাছে সব সমস্যার সমাধান। আনায়া ফ্রেশ হয়ে এসে দেখলো ওর ফোন বাজছে। হাতে নিয়ে দেখলো অর্ণব ফোন দিচ্ছে। অর্ণব শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। বিছানায় উপরে ফোনটা হাতে নিল। সারাদিনে কাজের ব্যস্ততায় বেচারা নিজের একটা মাত্র বউয়ের খবর নিতে পারেনি। আনের নাম্বার ডায়াল করল। আনে আর রিসিভ না করে কেটে দিল। অর্ণব থেমে থাকার ছেলে না, একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। আনে বিড়বিড় করে বলে উঠল, একটু আগেই একটা মেয়েকে জড়িয়ে ধরে রেখে এখন আমাকে ফোন দেওয়া হচ্ছে? অসভ্য এমপি কোথাকার! আমি আপনার ফোন কিছুতেই রিসিভ করব না। অর্ণব একের পর এক ফোন দিয়েই যাচ্ছে। আনেয়া অবশেষে টিকতে না পারে অর্ণবের নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। ফোনটা সুইচ অফ করে পাশে রেখে ঘুমিয়ে গেল। অর্ণব বেকুব বনে গেল। কি এমন হলো আনেয়া ওর ফোন রিসিভ না করে কেটে দিচ্ছে? বউ কি ওর ওপর রাগ করেছে? রাগ করার তো কোনো কথা না। সারাদিন কল দেয়নি বলে কি রাগ করেছে নাকি অন্য কিছু? অর্ণব বুঝে উঠতে পারল না কি এমন হলো যে বউ তার এরকম করছে। কই, এর আগে তো কখনো এমন করেনি। অর্ণব ওর অন্য একটা নাম্বার দিয়ে আনায়াকে কল দিল। ফোন সুইচ অফ বলছে। অর্ণবের চিন্তা হচ্ছে কি এমন হলো, কিছু কি হয়েছে? কিছুই ভেবে পেল না অর্ণব। অর্ণব নিচে নেমে এলো। দুপুরে কাজের ব্যস্ততায় দুপুরে খাওয়া হয়নি। ওর মাকে খাবার দিতে বলে টেবিলে যেয়ে বসলো। অর্ণব খাওয়া শেষ করে উঠে যাবে এমন সময় অহনা এসে বলল, ভাইয়া ভাবির সাথে কথা হয়েছে? অর্ণব ভ্রু কুঁচকে ফেলল। হঠাৎ অহনা আনায়ার কথা জিজ্ঞেস করছে যে, কোনো আসলে ঢং না করে কি হয়েছে সেটা বল। অহনা সেই সময়ের ঘটনা অর্ণবকে খুলে বলল। অর্ণব সব শুনল। এতক্ষণে বুঝতে পারল বউয়ের রাগের কারণ। তার বউ যে তাকে নিয়ে জেলাস সেটা ভেবে মুচকি হাসল। কিন্তু অহনাকে সেটা বুঝতে দিল না। ওকে বকাঝকা করে পাঠিয়ে দিল। ভাবতে বসল কিভাবে বউয়ের রাগ ভাঙানো যায়। আনেয়া ঘুম থেকে উঠল রাত 8টা বাজে। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। আনেয়াকে নিচে নামতে দেখে সবাই ওর দিকে তাকালো। আনেয়া নিচে নেমে ড্রয়িং রুম ক্রস করে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আনেয়া কারণটা বুঝতে পারল না। আনেয়া কফি বানাতে রান্নাঘরের দিকে যেতে নিলে আবির ডেকে বলল, বনু যা তো ছাদ থেকে আমার ল্যাপটপটা নিয়ে আয়, আমি বিকেলে ভুলে রেখে এসেছি। আনেয়া মুখ ভেঙচি দিয়ে বলল, নিজেরটা নিজে এনে নাও, আমি পারবো না। আবির চোখ রাঙিয়ে বলল, যাবি কি না? যাচ্ছি। আনেয়া সিঁড়ি দিয়ে উঠছে। ছাদের দরজা খুলতেই দেখলো ঘুটঘুটে অন্ধকার। আজকে হয়তো আলো জ্বালাতে ভুলে গেছে। আনেয়া আন্দাজ মতো হেঁটে সুইচের দিকে যেতে নিলে কেউ একজন ওর হাতে টান দিয়ে ওকে দেয়ালের সাথে মিশিয়ে দিল। সাথে সাথে লাইট জ্বলে উঠল। আনেয়া তাকিয়ে দেখলো ওর সামনে অর্ণব দাঁড়িয়ে আছে। অর্ণব এ সময় এখানে? আনেয়া অর্ণবের দিকে তাকিয়ে রয়েছে। অর্ণব ওর দিকে ঝুঁকে এলো। বউ নাকি আমায় মিস করছে, কথাটা কি সত্যি? আনেয়া কিছু বলল না।
অর্ণবকে দেখে ওর বিকেলের ঘটনা মনে পড়ে গেল। রাগ পুনরায় জাগ্রত হলো। রাগে নাকের পাটা ফুলে উঠছে। অর্ণব আনায়াকে রাখতে দেখে মনে মনে হাসল। আরেকটু ঝুঁকে আনায়ার কানের পাশে মুখ নিয়ে ফিস ফিস করে বলে উঠল, ইস, রাগলে তোমায় এত সুন্দর লাগে, তা যদি জানতাম তাহলে আরো আগেই তোমাকে রাগিয়ে দিতাম। থেমে গিয়ে নিশাতুর কণ্ঠে বলে উঠল। আনায়া তাও কিছু বলল না। অর্ণব এত কাছে আসায় ওর বুক ধুকপুক করছে, কিন্তু ও সেটা প্রকাশ হতে দিচ্ছে না। অর্ণব আফসোসের সুরে বলল, এত রাগ আমার উপর? ঠিক আছে, তুমি যেহেতু আমার সাথে কথা বলবেই না, তাহলে আমি চলে যাই। অর্ণব যেতে নিলেই আনায়া ওকে জড়িয়ে ধরল। অর্ণব মুচকি হেসে নিজেও জড়িয়ে ধরল। আনায়ার চোখ দিয়ে পানি পড়ছে। অর্ণব শার্ট ভেজা অনুভব করতেই আনায়াকে নিজের থেকে সরিয়ে দাঁড় করালো। আনায়ার চোখে পানি। অর্ণব নিজ হাতে মুছে দিয়ে বলল, হ্যাঁ বোকামে, কাঁদছো কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? আনায়া মাথা নেড়ে না বোঝালো। অর্ণব পুনরায় জিজ্ঞেস করল। তাহলে? আনায়া অর্ণবকে ফের জড়িয়ে ধরল। নাক টেনে বলল, আপনাকে অন্য মেয়ে কেন জড়িয়ে ধরবে? আপনি আমার জামাই, আপনাকে আমি জড়িয়ে ধরবো, শুধু আমি। আনায়ার কথায় অর্ণব হেসে উঠল। অর্ণবকে হাসতে দেখে আনায়া সরে আসতে চাইল, তবে পারল না। অর্ণব ওকে শক্ত করে ধরে রেখেছে। আচ্ছা সরি, আর হাসবো না। আমি কি ইচ্ছে করে ওকে জড়িয়ে ধরেছি নাকি? ও ধরেছিল, আমি ওকে সরিয়ে দিয়েছি, সাথে ধমক ও শাসনও করেছি। কিন্তু তুমি সেটা দেখোনি। সেটা দেখবে কেন? তুমি তো তখন আমাকে ভুল বুঝে আমার উপর রাগ করতে ব্যস্ত। আনায়া কিছু বলল না, মিশে রইল অর্ণবের বুকে। এখন কি আমি ছেলেদেরও হাগ করতে পারবো না? আমি কি সেটা বলেছি নাকি? শুধু মেয়েরা, কোনো মেয়ে যেন আপনাকে জড়িয়ে না ধরে, স্পর্শ না করে। কথা বললেও দূরে দাঁড়িয়ে কথা বলবেন। যথা আজ্ঞা মহারানী। দুজনেই নিশ্চুপ, কেউ কিছু বলছে না। একে অপরকে জড়িয়ে আছে আবেশে। হঠাৎ অর্ণব দুষ্টু হেসে বলল, তোমার সাহস তো কম না মেয়ে, তুমি অর্ণব শিকদারকে ব্লক দাও। তোমার শাস্তি আছে। কি শাস্তি? গিভ মি আ কিস। কিস? নট অনলি কিস, আই ওয়ান্ট লিপ কিস। আনায়া চোখ বড় বড় করে অর্ণবের দিকে তাকালো। আনার চাউনি দেখে অর্ণব হেসে দিল। এভাবে তাকিয়ে লাভ নেই, তাড়াতাড়ি দাও, না হলে কিন্তু কিন্তু আমি অন্য কিছু করব। আনায়া কোনো উপায় খুঁজে পেল না। অর্ণব ওকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। এই বাঁধন থেকে ছোটাও সম্ভব না। হঠাৎ মাথায় কিছু একটা আসতেই আনায়া খুশি হয়ে গেল। অর্ণবকে বলল, চোখ বন্ধ করেন। অর্ণব চোখ বন্ধ করল। চোখ বন্ধ করতেই আনায়া অর্ণবের পায়ে একটু জোরে আঘাত করল। অর্ণব ব্যথা পেয়ে হাতের বাঁধন আলগা করতেই আনায়া ছুটে পালালো। অর্ণব আনায়ার যাওয়ার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আজকে বা বেঁচে গেলে বাসর রাতে কে তোমাকে বাঁচাবে বউ? রেডি থেকো, সুদে আসলে সব উসুল করব। বিয়ের দিন ঘনিয়ে আসে। আর মাত্র 5 দিন বাকি বিয়ের। সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়ে গেছে। হঠাৎ অর্ণব মত পাল্টালো। ও কমিউনিটি সেন্টারে না, ডেস্টিনেশন ওয়েডিং করতে চায়। সবুজে ঘেরা প্রকৃতির মাঝে খোলা আকাশের নিচে বিয়ের করার ইচ্ছে হচ্ছে অর্ণবের। অর্ণবের এমন ইচ্ছের কথা শুনে সবার মাথায় হাত। আর মাত্র 5 দিন বাকি। এখন বললেই তো সব হয়ে যাবে না, কত কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অর্ণব সবাইকে আশ্বাস দিল ও বিষয়টা সামনে নেবে। ওর দলের লোকেরা সাথে আবির আর ওর বন্ধুরা মিলে সবটা সামনে নেবে। একদিনের মাঝে সকল ব্যবস্থা করা হয়ে গেল। কাছে একটা রিসোর্ট আছে, যেটা খোলামেলা সবুজে ঘেরা গাছগাছালি আছে। রিসোর্টটা অর্ণবের পছন্দ হয়েছে। এখানেই ও ওর বিয়ের প্রোগ্রাম করতে চায়। অর্ণব তাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে নিল। রিসোর্টটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুরো রিসোর্ট ভরপুর আনায়া অর্ণবদের আত্মীয় স্বজনে। মানুষ গিজগিজ করছে। রিসোর্টের একপাশে খোলা জায়গায় হলুদের জন্য সাজানো হচ্ছে। দুপাশে দুটো স্টেজ, পর কনেকে পাশাপাশি বসিয়ে হলুদ দেয়া হবে। আনায়া ওর জন্য বরাদ্দ করা রুমে বসে তৈরি হচ্ছে। ওর সাথে আছে মিহি আর অর্ষা। বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। অর্ষা আসবে না সেটা হয়?
মেকআপ আর্টিস্ট আনায়াকে সাজাচ্ছে। মিহি আর অর্ষা সাজগোজ প্রায় কমপ্লিট। আনায়ার সাজগোজ শেষ হলে আনায়ার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। আনায়াকে মিহি অর্ষা নিয়ে বসিয়ে দিল স্টেজে। আনায়া বসে আছে, বক্সে গান বাজছে, সবাই নাচানাচি করছে। হলুদের অনুষ্ঠান এখনো শুরু হয়নি। অর্ণব সাহেবের মানা আছে তার বউকে তার আগে কেউ হলুদ লাগাতে পারবে না। ওর বউ ও প্রথমে তাকে হলুদ লাগাবে, তারপর সবাই। হঠাৎ চারিপাশের লাইট বন্ধ হয়ে গেল। মুহূর্তের মাঝে আবার জ্বলে উঠল। চারিপাশে গান বাজছে, তার মাঝে এন্ট্রি নিল অর্ণব। আনায়া অর্ণবের দিকে তাকালো। হলুদ পাঞ্জাবির ওপর কোটি, সাদা পাজামা, হাতে ঘড়ি, চুলগুলো গুছিয়ে রাখা, সব কিছু মিলিয়ে অর্ণবকে অনেক সুন্দর লাগছে। আশেপাশের সকল মেয়েরা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। আনায়ার হিংসে হচ্ছে, ওর বরের দিকে অন্য মেয়েরা কেন তাকিয়ে থাকবে। ওর ইচ্ছে হচ্ছে সবগুলো মেয়ের চোখে কাপড় বেঁধে দিতে। অন্যের জামাইয়ের দিকে এভাবে বেশরমের মতো কে তাকিয়ে থাকে? এদের কি একটুও লাজ লজ্জা নেই? না, নেই হয়তো, তাই তো এভাবে তাকিয়ে আছে। আনায়া অর্ণবের ওপরও রাগ হচ্ছে। এত সেজেগুজে আসার কি আছে? নিশ্চয়ই এই অসভ্য এমপি মেয়েদের ফিদা করার জন্য এভাবে মাঞ্জা মেরে সেজে এসেছে। আনায়ার আগে মুখ ঘুরিয়ে নিল, দেখবে না ও ওর ওই অসভ্য এমপিকে। অর্ণব এক ধ্যানে তাকিয়ে আছে তার প্রিয়সীর দিকে। ওর নজর যে সরতেই যাচ্ছে না। তাকে এতটা সুন্দর লাগছে, ওর ইচ্ছে করছে তাকে সামনে বসিয়ে ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থাকতে। ওর চোখের সামনে হলুদ পরে বসে আছে। আনায়াকে হলুদ শাড়িতে অনেক সুন্দর লাগছে, যাকে বলে চোখ ধাঁধানো সৌন্দর্য। হলুদ রঙের জামদানি শাড়ি বাঙালি স্টাইলে পরেছে, সাথে ফুলের গয়না, ভারী মেকআপ, সব মিলিয়ে অর্ণবের কাছে আনায়াকে অনন্য সুন্দরী লাগছে। অর্ণব আনায়ার সামনে এসে থামল। সবার দৃষ্টি ওদের ওপর। অর্ষা হলুদের বাটি নিয়ে অর্ণবের সামনে ধরতেই অর্ণব ওর হাতে খানিকটা হলুদ নিল। আনায়া তাকিয়ে আছে অর্ণবের দিকে। অর্ণব আনায়ার দুগালে হলুদ লাগিয়ে দিল। আনায়ার কোনো প্রতিক্রিয়া নেই। অর্ণব আনায়ার চোখে চোখ রেখে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আমাকে লাগাবে না? আনায়ার লজ্জা লাগছে। এতগুলো মানুষের সামনে ও অর্ণবকে হলুদ লাগিয়ে দেবে ভাবতেই ওর লজ্জা লাগছে। ইদানিং এই লজ্জা যেন ওর বেড়েই চলেছে। আনায়া অসহায় চোখে অর্ণবের দিকে তাকালো। অর্ণব সেটা পাত্তাই দিল না, ও নাছর বান্ধা। আনায়া উপায় না পেয়ে হলুদ নিয়ে অর্ণবকে লাগিয়ে দিল। পাশ থেকে অর্ণবের ফ্রেন্ডরা শীষ বাজিয়ে উঠল। আনায়া এতে আরও খানিকটা লজ্জায় মুড়িয়ে গেল। অর্ণব আনায়াকে আরেকটু লজ্জা দিতে ওদের বলে উঠল, আস্তে শেষ বাজ, আমার বউ লজ্জা পাচ্ছে। ওরা আরও জোরে শীষ বাজিয়ে উঠল। সবাই ওদের কানে হাসে। বেচারি লজ্জায় শেষ, ওর অবস্থা লজ্জায় মরি মরি। এত লজ্জা কোথা থেকে আসছে কে জানে। অর্ণব ওর জন্য বরাদ্দ করা স্টেজে বসে পড়ল। বড়রা সবাই প্রথমে হলুদ লাগালো, এরপর একে একে সবাই এসে দুজনকে হলুদ লাগিয়ে দিয়ে যাচ্ছে। লাবণ্য এসেছে অর্ণবকে হলুদ লাগাতে। মেয়েটার সাজ দেখে মনে হচ্ছে ও নিজেই বউ। আনায়ার ওকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল, ইচ্ছে করছে চোখ দিয়ে একে ভস্য করে দিতে। লাবণ্য অর্ণবকে হলুদ লাগিয়ে দিয়ে ওর পাশে বসে ছবি তুলছে। আনায়ার মোটেও লাবণ্যকে সহ্য হচ্ছে না অর্ণবের পাশে। অর্ণব মনে হয় আনায়ার মনের কথা বুঝতে পারল। অহনাকে ডেকে লাবণ্যকে সরিয়ে নিয়ে যেতে বলল। এতক্ষণে বড়দের সিরিয়াল শেষ হলে অহনা এলো আনায়াকে হলুদ লাগাতে। এসেই আনায়াকে হলুদ লাগানো শেষে বলল, ভাবি তোমাকে অনেক কিউট লাগছে, একদম হলুদ পরি যাকে বলে। অর্ণব পাশ থেকে বলে উঠল, আমার বউয়ের দিকে একদম নজর দিবি না। তোর শাকচুনি মার্কা হাসি, নজর, এগুলো সরা। আমার সুন্দরী বউয়ের উপর থেকে নজর সরা। নজর আমার না, তোমারই লাগবে। সেই কখন থেকে তাকিয়ে আছো আমার ভাবের দিকে। এই, তোমার কি লজ্জা লাগে না এতগুলো মানুষের সামনে এভাবে তাকিয়ে থাকতে? আমার বউয়ের দিকে আমি তাকিয়েছি, তা কার কি? অন্যের বউয়ের দিকে তো আর তাকাই নাই যে লজ্জা লাগবে। দুজনের কথা শুনে আনেয়া হতাশ। এরা এখনো ঝগড়া শুরু করে দিয়েছে। আনেয়া মনে মনে বলল, এরা ভাই বোন কারো থেকে কেউ কম না। একটারও মুখে লাগাম নেই, সবার সামনে যা ইচ্ছে তাই বলে দেয়। আনেয়া সহ সবাই তাকিয়ে দুই ভাই বোনের ঝগড়া দেখছে। অবশেষে জিয়া এসে অহনাকে নিয়ে গেল। হলুদের প্রোগ্রাম শেষ হতে হতে বিকেল হয়ে গেল। সবাই মিলে অনেক হই হুল্লোড় করছে। আনেয়া নিজের ঘরে চলে এলো। হলুদে ওর পুরো শরীর মাখামাখি অবস্থা। অর্ণবকে তো ওর বন্ধুরা হলুদ লাগিয়ে পুরো ভূত বানিয়ে দিয়েছে। আনেয়া শাওয়ার নিতে চলে গেল। ওর হাতে পায়ে মুখে হলুদের ছড়াছড়ি। ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় বসল।
এর মাঝে রুমে মিহির, নীলিমা আর অর্ষা এলো। কি রে, তুই এখনো রেডি হোস নি? মেহেদি পড়বি কখন? মাত্র ফ্রেশ হয়ে বের হলাম, একটু তো রেস্ট নিতে দাও। বিয়ে এত জ্বালা, জানলে বিয়ে করার নামই নিতাম না। কাজী অফিসে বিয়ে করছিলাম, ওটাই ঠিক ছিল। এখন হলুদ মেহেদি, এই জ্বালা আর ভালো লাগছে না আমার। হয়েছে, আর বক বক না করে তাড়াতাড়ি রেডি হ, দেরি হয়ে যাচ্ছে।